জামাইয়ের আবদার রাখতে আজকে বাসায় রান্না করলাম গরু মাংস আর ভুনা খিচুড়ি। হাতের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কুরবানির থেকেই অনেক অনেক মাংস খাওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আমার জামাইয়ের মাংস খাওয়া থেকে কোনোভাবেই মন উঠছে না। তারপরেও আজকে বন্ধের দিন যেহেতু ছিল, হঠাৎ করে আবদার করে বসলো তার নাকি আজকে গরু মাংস আর ভুনা খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। বরের আবদার ফেলতে কি পারি, তাই আজকে জামাইয়ের জন্য ভুনা খিচুড়ি আর গরু মাংস রান্না করব। আমি এর আগে কখনো নিজ হাতে ভুনা খিচুড়ি রান্না করিনি। সব সময় আম্মু রান্না করে দিত বা আমার শাশুড়ি আম্মু রান্না করে দিত, বাট প্রথমবারের মতো আমি আমার জামাইয়ের জন্য নিজ হাতে ভুনা খিচুড়ি রান্না করব। গরুর মাংস আমি অনেকবারই রান্না করেছি, বাট ভুনা খিচুড়িটা আমার কখনোই ট্রাই করা হয়নি। সো আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করতে গিয়ে অনেক নার্ভাস ছিলাম যে আসলে ভুনা খিচুড়িটা ঠিকমতো হবে কি হবে না। সো চলেন দেখা যাক আজকের ভুনা খিচুড়িটা আমার কতটা পারফেক্ট হয়। সো ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি চুলাতে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আরেক পাশে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমি দুই ধরনের ডাল ব্যবহার করেছি এই খিচুড়ি রান্না করতে। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, তখন আমি চালগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই চালগুলোকেও ভালো করে কষিয়ে নিব। সো আমার যখন কষানো হয়ে যাবে, তখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আমি জানি না পানি ঢালাতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম যে আমার প্রপারলি পানি ঢালাটা হয়েছে কি না। সো আরেক পাশে আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব। আজকে আমি মাংসটাকে মেখে রান্না করব। নর্মাল প্রসেসিংয়ে আমরা যেভাবে রান্না করি সেই রান্নাটার মাংসের স্বাদটা একটু ডিফারেন্ট থাকে, আর এভাবে যদি মেখে রান্না করা হয় এটার টেস্টটাও কিন্তু ডিফারেন্ট থাকে। দেখা যায় ময়া মশলা সব কিছুই সেম থাকে, বাট রান্নার ডিফারেন্সের জন্য টেস্টটাও একটু ডিফারেন্ট আসে। সো মাংস রান্না করতে আমার যে যে উপকরণগুলো লাগবে সবগুলোই আমি এক এক করে অ্যাড করে দিচ্ছিলাম। সো আমি একটু স্পাইসি যেহেতু বেশি পছন্দ করি, তার কারণে একটু ঝালটা বেশি করেই দিব। তারপরে আমার মাংস রান্না করতে যতটুকু পরিমাণ তেলের প্রয়োজন ঠিক অতটুকু পরিমাণ আমি তেল দিয়ে নিব। সো এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। সরিষার তেলটা ইউজ করলে খেতে আরও টেস্টটা বেশি বেড়ে যায়, বাট আমার বাসায় সেই দিন সরিষার তেল ছিল না। সো তোমরা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারো। তারপর মাংসটাকে ভালো করে মেখে আমি চুলায় বসিয়ে দিলাম। সো আজকে আমি একদম লো হিটে মাংসটাকে রান্না করব। একদম লো হিটে রান্না করলে মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সো সবার প্রথমেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি একটু পরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব, না হলে প্যানের মধ্যে লেগে যাবে। আর যদি একটু পুড়ে যায় সেক্ষেত্রে মাংসে এটা পুরা ফ্লেভার আসবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য এটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। গরুর মাংসটা যত বেশি কষানো হয় খেতে ততটাই বেশি টেস্টি হয়ে থাকে। সেজন্য আমি সবসময় রান্না করার সময় বেশি বেশি করে কষিয়ে নিই। তারপরে আমি একটু মাঝারি সাইজ করে আলু কেটে নিয়েছি। গরুর মাংসের আলুটা একটু বড় হলেই খেতে বেশি ভালো লাগে। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আলুগুলো অ্যাড করে দিব। অ্যাড করে এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিব যাতে করে আলুর মধ্যেও মশলাগুলো ভালো করে অ্যাড হয়। সো এখন এটাকে আমি একটু কষাতে রেখে দিব। তার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। সো আরেক পাশে এখন আমি দেখলাম যে আমার খিচুড়িটা হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছ খিচুড়িটা অনেক বেশি পারফেক্ট হয়েছে। সো তারপরে আমি কষানো হয়ে গেলে মাংসটা আমি এখানে পানি অ্যাড করে দিব। যেহেতু আমি মাংসটা পর্যাপ্ত পরিমাণে কষিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমার আর বেশি পানি অ্যাড করতে হয়নি। সো মাংসটাকে ভালো করে রান্না করে নিব। আর রান্না করতে করতে যখন মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর উঠিয়ে ফেলবো, লাস্ট পর্যায়ে গিয়ে আমি একটু জিরার গুঁড়ি অ্যাড করে দিব, তাতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর জিরার গুঁড়ি অ্যাড করার পর আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে করে প্রত্যেকটাতে ভালো করে এই জিরার ফ্লেভারটা ঢুকতে পারে। এই তো ব্যাস হয়ে গেল আমার আজকে গরু মাংস আর ভুনা খিচুড়ি রান্না করা। এখনও আমি আমার জামাইকে দিয়ে দিলাম যেহেতু অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল। সো আমার জামাই খেয়ে তো অনেক খুশি হয়েছে আর অনেক বেশি প্রশংসা করেছে আমার
যে আজকে খিচুড়িটা অনেক বেশি ভালো হয়েছে। সে খুশিতে সে নামাজ পড়ে আসার সময় কোক নিয়ে এসেছে। সো আমার আসলে জামাইয়ের কাছ থেকে কমপ্লিমেন্ট শুনতে, আমার না অ্যাকচুয়ালি প্রতিটা নারীরই কিন্তু জামাইয়ের কাছ থেকে কমপ্লিমেন্ট শুনতে অনেক বেশি ভালো লাগে। আর হাজব্যান্ডরা কিন্তু সহজে বউদের প্রশংসা করতেই চায় না, মনে করে বউদের বেশি প্রশংসা করলে বউরা একদমই মাথায় উঠে যাবে, যার কারণে কোনো কিছু ভালো হলেও কখনো কমপ্লিমেন্ট করতে চায় না। মানে এরা যে আসলে কি চিন্তা করে আমার মাথায় ঢোকে না। কিন্তু বউরা আসলে হাজব্যান্ডের কাছ থেকে কমপ্লিমেন্ট শুনতে বেশ পছন্দ করে, সেক্ষেত্রে কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় এবং হাজব্যান্ডের পছন্দ মতো ওয়াইফরা সব কিছুই করার চেষ্টা করে। বাট এই বিষয়টাই হাজব্যান্ডরা কেন যেন বুঝতেই চায় না। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, আমিও খেতে বসেছি, কিন্তু ওয়াফিয়া আজকে কিছুই খায়নি তেমন। তাই রাহাত উঠে এসে ওয়াফিয়ার জন্য এখন হচ্ছে আম কাটছে। সো আমি যেহেতু খাচ্ছিলাম সেহেতু ও নিজেই হচ্ছে মেয়ের জন্য আম কেটে দিচ্ছিল। মেয়ের প্রতি অনেক বেশি যত্নশীল, মেয়ে কি খাবে না খাবে সব কিছু নিয়ে অনেক বেশি টেনশনে থাকে সব সময়। সো আজকে যেহেতু বিকাল হয়ে গেছে খেতে খেতে, তাই আমি চিন্তা করলাম আজকে একটু ওয়াফিয়াকে আমি ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কারণ সারাদিন হচ্ছে রুমের মধ্যে বন্দি থাকতে থাকতে বাচ্চা মানুষ ও আসলে বোর হয়ে যায়, তাই একটু মাঝে মাঝে একটু ছাদে যেতে চায়। তাই আমি ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি আর ভালোও লাগছে দিনটা, সো কেননা একটু ছাদ থেকে ওয়াফিয়াকে ঘুরিয়ে নিয়ে আসি। আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা কিন্তু দিন দিন একদমই বাজে হাল হয়ে আসছে, দিন দিন অনেক বেশি গুলুমুলু হয়ে যাচ্ছি আর একদম নিজের যত্নই নিচ্ছি না। সো আমার এই বাজে মার্কার চেহারা দেখে কেউ কিছু মনে করবে না। সো অনেক ব্লগারাই কিন্তু ব্লগ করার সময় অনেক বেশি মেকআপ দিয়ে আসে, আমিও মেকআপ করি, কিন্তু হচ্ছে ডেইলি লাইফে আসলে মানে ব্লগ বানানোর জন্য মেকআপ করার আমার ওরকম কোনো ধৈর্য নাই। তাই আমি সবসময় রেয়ার ফেসেই আসি। ছাদে গিয়ে আমি আর ওয়াফিয়া অনেক বেশি এনজয় করি। আজকে আমি আর ওয়াফিয়া অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। মাঝে মাঝে মা মেয়ে অনেক সুন্দর মোমেন্ট আমরা কাটাই। আমি যতটুকু সম্ভব হয় চেষ্টা করি ওয়াফিয়াকে ভালো একটা সময় দেওয়ার জন্য। অনেক বাবা মারাই কিন্তু তার সন্তানকে সময় দিতে পারে না কাজের ব্যস্ততার জন্য, আবার অনেকে কিন্তু আলসামি করেও হচ্ছে বাচ্চাদেরকে প্রপারলি কেয়ার করে না বা ওরকমভাবে সময় দিতে চায় না বা ভালো লাগে না। কিন্তু বাচ্চাদের মাঝে মাঝে এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত বাবা মার সাথে। যাই হোক, তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসেই দেখি আপনাদের ভাইয়া আমাদের জন্য বিকেলের জন্য নাস্তা নিয়ে এসেছে। আমার পছন্দের পুরি সিঙ্গারা সব কিছুই নিয়ে এসেছে। সো আফিয়া খুব মজা করে করে খাচ্ছে আর আমার কাছেও খুব ভালো লেগেছে। ইদানিং ধরে আমি বেশ অসুস্থ, প্রায় সময় অসুস্থ হয়ে পড়ছি। আপনারা আমাকে দেখলে বুঝতে পারছেন কি না আমি জানি না, বাট আমি অনেক অসুস্থ। প্রায় সময় হচ্ছে পায়ের ব্যথায় প্রচণ্ড ভুগি আমি। আর ইদানিং ধরে তো একবার হসপিটালাইজডও হয়েছিলাম এই পায়ের ব্যথার জন্য। সো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, আর হাতের অবস্থাও কিন্তু খুবই বাজে হয়ে আছে। আমার হাত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কি একটা অবস্থা হয়েছে আমার হাতের মধ্যে। তারপরেও জীবন চলছে আলহামদুলিল্লাহ। সো দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা কি একটা বাজে হাল, প্রতিটা আঙ্গুলের অবস্থাই খুব খারাপ হয়ে আছে, জানি না কেন এরকম হয়েছে। সো ইদানিং ধরে হচ্ছে আমি এই অসুস্থতাটাই ভুগছি। তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি, দেখা যাক এটা ঠিক হয় কি না। সো আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠি আর আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর চমৎকার কিছু ব্লগ শেয়ার করতে পারি। সো কথা বলতে বলতে ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। টিল দেন আল্লাহ হাফেজ।